নমস্কার, বন্দে ত্রিপুরার এই বিশেষ আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। প্রত্যেকটা সময় আমরা কিন্তু আপনাদেরকে অ্যাওয়ার্ড করতে বিভিন্ন রকম অনুষ্ঠান করে থাকি। যেমন নেশা মুক্ত ভারত অভিযান, আমরা করেছি তামাক মুক্ত ভারত অভিযানকে ঘিরে অনেকগুলো আয়োজন। আজকের বিশেষ আলোচনা যক্ষ্মা মুক্ত ভারত অভিযান, যেটা 100 দিনের ক্যাম্পেনিং পুরো দেশ জুড়ে চলছে। সেটাকে কেন্দ্র করে আমাদের রাজ্যেও কিন্তু এই 100 দিনের যক্ষ্মা মুক্ত ভারত অভিযান বা যক্ষ্মা মুক্ত ত্রিপুরা অভিযান যদি বলি চলছে। এই বিশেষ আলোচনায় আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন ডক্টর। চলুন পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ঠিক সঙ্গেই রইলেন ডক্টর শঙ্কর চক্রবর্তী, সিএমও ওয়েস্ট। নমস্কার স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। তার ঠিক পাশে রইলেন আমাদের সঙ্গে ডক্টর শ্রাবণী দেবনাথ, ডিটিও ওয়েস্ট। নমস্কার ম্যাডাম, আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আসলে কি আমরা এই সময়টায় রয়েছে, এখন কিন্তু প্রত্যেকটা সময় আমি স্যারের কাছ থেকেই শুনবো প্রথমে যে নেশা মুক্ত ভারত অভিযান, তামাক মুক্ত ভারত অভিযানের প্রত্যেকটা ক্যাম্পেনিং চলছে। তার মধ্যে এখন যেটা চলছে সেটা হলো 100 দিনের যক্ষ্মা মুক্ত অভিযানের একটা পর্ব। এইভাবে যে পর্বগুলো হচ্ছে, বিশেষভাবে কেন দরকার এগুলো, একটু আপনার কাছ থেকে শুনবো স্যার। প্রথমেই আমি আপনাকে এবং বন্দে ত্রিপুরার সমস্ত স্টাফদের এবং এই অনুষ্ঠান যারা আজকে শুনছেন দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএমও ওয়েস্টের তরফ থেকে, মানে পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য আধিকারিকের পক্ষ থেকে। তো যেটা আপনি বলেছেন যে কেন বিশেষভাবে এগুলি উদযাপন করার প্রয়োজন, কেন বিশেষ ড্রাইভ দেওয়া প্রয়োজন, সেটা আপনি জানতে চাইছেন। সেটা আপনার নয়, সবার মনে একটা প্রশ্ন, কেন হবে, সেটা তো একটা রুটিন প্রসিডিউর। দেখুন, আমরা আজকে যে বিষয়টা নিয়ে এখানে এসেছি জনগণকে সচেতন করতে মূলত আপনাদের মাধ্যমে, সেটা হলো যক্ষ্মা নির্মূলীকরণ। আপনারা জানেন সবাই যে যক্ষ্মা রোগ আমাদের যে সভ্যতা যতদিনের পুরনো, যক্ষ্মা রোগও প্রায় তেমনটাই পুরনো, বহু প্রাচীন রোগ, অনেক দিন আগে থেকেই আছে। তো সেটা একটা বিশাল বার্ডেন, আমাদের যে স্বাস্থ্য সেবা সেখানে যক্ষ্মা একটা বিশেষ বার্ডেন হিসেবে আছে। আর আমরা সারা পৃথিবীতে না গিয়ে শুধু যদি আমি আমার দেশ ভারত সম্পর্কে বলি এবং আমার রাজ্য ত্রিপুরা সম্পর্কে বলি, সাথে নর্থ ইস্ট, তাহলে দেখা যাবে যক্ষ্মা প্রতি বছর আমার দেশের, ভারতবর্ষের প্রায় 27 লাখ মানুষ প্রতি বছর নতুন নতুনভাবে যক্ষ্মায় আক্রান্ত। এত পরিমাণে? এবং সেই যে সংখ্যাটা, সেখানে মৃত্যু অনেক হচ্ছে, প্রায় 3-3.5 লাখ মৃত্যু হচ্ছে। তো আর আমরা পুরো পৃথিবীতে যক্ষ্মা রোগে আমাদের কন্ট্রিবিউশন 25%। দেখুন কত বিশাল বার্ডেন। তো সেই রোগটি, আর এটার মূল কারণ যেমন দারিদ্রতা, তারপরে আপনার অপুষ্টি, তারপর বিভিন্ন রোগ, যেমন আজকাল আমরা যেগুলি সম্পর্কে বলি যে নন কমিউনিকেবল ডিজিজ, ডায়াবেটিস, সিকেডি, ক্রনিক রেনাল। আমি যদি একটু ভুল না হই, আগে কিন্তু এই যক্ষ্মা রোগ একটা মারণ ব্যাধির মতো ছিল। দীর্ঘদিন কাশি থাকতো যখন মানুষের মধ্যে, তখন দেখা যেত সেটাকে যক্ষ্মা বলা হতো। এখন কি একটু কমে গেছে না সেই রোগের পরিমাণটা? সেটাই বলছি। তা আমি তো এখনকার যে আমাদের যে পিকচারটা আমাদের, সেটা আপনি একটু করে আপনাকে শুধু আমি জাস্ট বললাম। আমরা যদি যক্ষ্মা সম্পর্কে আলোচনা করি, কয়েকদিন আলোচনা করে যেতে পারবো, কিন্তু জাস্ট একটু বললাম যে কতটুকু বার্ডেন সেটা আমাদের স্বাস্থ্যক্ষেত্রে। তো সেই রোগটাকে ভারতবর্ষের সরকার, ভারত সরকার এবং বিশেষ করে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী, উনি একটি বিশেষ স্টেপ নিয়েছেন যে আমরা টিবি মুক্ত ভারত গঠন করব। তো সেই প্রোগ্রামটাকে নিয়ে ত্রিপুরা সরকার বা ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও, উনি বলছেন যে আমরা টিবি মুক্ত পঞ্চায়েত গঠন করব। তো আসলে নিচের লেভেল থেকেই তো আসতে হবে। তাহলে পঞ্চায়েত যদি মুক্ত হয় টিবি, তাহলে রাজ্য মুক্ত হবে, রাজ্য মুক্ত হলে সমস্ত রাজ্যগুলি মুক্ত হবে, আস্তে আস্তে দেশ মুক্ত হবে। তো সেই পদক্ষেপের অঙ্গ হিসাবে আমাদের এখানে আমরা আপনার কাছ থেকে প্রতিটা পদক্ষেপই শুনবো, কিভাবে আপনারা কাজগুলো করছেন, কি স্টেপে স্টেপে কাজগুলো হচ্ছে, সবটাই শুনবো। তো আমাদের সঙ্গে ম্যাডাম রয়েছে, ম্যাডামের কাছ থেকে একটু শুনতে চাই যে এই প্রথমবার বন্দে ত্রিপুরা স্টুডিওতে আপনি আসলেন, স্যারও আসলো,
খুব ভালো লাগছে। তো প্রথমে একটু জানতে চাইবো যে যেটা স্যার বলছিলেন যে এই রোগটা আজকের নয়, প্রাচীনকাল থেকেই কিন্তু আমরা এই রোগ সম্পর্কে শুনে থাকি যে দীর্ঘদিন যদি কাশি থাকে বা কেউ যদি অনেকদিন ধরে কাশিতে ভুগে থাকেন তখন সেটাকে টিবি রোগ বলা হয়। আর টিবি শুনলে একটা আতঙ্ক চলে আসে মনের মধ্যে। তো প্রথমেই আপনার কাছ থেকে শুনতে চাইবো যে ১০০ দিনের এই ক্যাম্পেনিং এর মধ্যে আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? প্রথমে বলবো যেমন স্যার বলেছেন, আমি সত্যিই খুব আনন্দিত এরকম একটা প্রোগ্রামে আসতে পেরে। কারণ এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে যে ১০০ দিনের ক্যাম্পেইন চলছে, এটার এটা আরো সহজে আমরা সবার কাছে পৌঁছতে পারবো, এটা আমি মনে করি। যেটা আপনি বললেন যে আগে যেটা দেখা যেত যে অনেক দিন ধরে কাশিতে ভুগছে, তারপর সেটা বেরোলো টিবি। তো সেখানে কি ছিল, আগে অতটা সুবিধে ছিল না, রোগের ডায়াগনোসিস, চিকিৎসা ঠিক সময়ে হতো না। আমাদের এখন যে যতগুলো সুবিধা আছে, যেমন আপনি যদি এখন ধরুন যে ১০০ দিনের যে ক্যাম্পেইন, সেটার মূল উদ্দেশ্য হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব সব রোগীকে শনাক্ত করা এবং ওদেরকে খুব তাড়াতাড়ি সম্ভব চিকিৎসার আওতায় নিয়ে আসা। তো যেটা আগে ছিল না, যেটা আমরা দেখতে পেতাম যে অনেকদিন কাশিতে ভোগার পর, অনেকদিন জ্বরে ভোগার পর তারপর সে হয়তোবা ডায়াগনোস হলো টিবি হিসেবে। কিন্তু এখন আমরা কি করছি, এখন যেটা স্যার বললেন যে আমাদেরকে প্রোগ্রামটা এরকম ভাবে ডিজাইন করা হয়েছে যে আমরা রোগীকে আমরা গ্রামে গ্রামে গিয়ে শনাক্ত করব, মানে ওর আপনারা বাড়ি বাড়ি খুঁজে খুঁজে পৌঁছে যাব। রোগীকে আইডেন্টিফাই করছেন, শনাক্ত করছেন। এক্স্যাক্টলি, গোপন রোগী খুঁজে বের করা, যারা এখনো হয়তোবা ওরকম ভাবে হসপিটালে আসেনি বা স্বাস্থ্য পরিষেবার আওতায় আসেনি, আমরা নিজেদের থেকে ওদেরকে খুঁজে বের করব। সেটাই একদম। ১০০ দিনের ক্যাম্পেইনের সবচেয়ে বড় উদ্দেশ্য। শ্রাবণী ম্যাডাম যে কথাটা বলছিলেন আমি শঙ্কর স্যারের কাছ থেকেও শুনতে চাইবো যে আসলে কি কাশিটা এমন একটা বিষয় যেটা আমার অনেক সময় মনে হয় আমরা এটাকে ইগনোর করি। আমরা ভাবি যে এটা তো সামান্য হয়েছে, এটা কমে যাবে। মানে অনেকেই এই বিষয়টাকে একমাত্র কাশিটাকে খুব মানে ইগনোর করে চলে। সেটা কি আপনারা পেয়েছেন? আজকে যেটা আমাদের আলোচ্য বিষয় যে ১০০ দিনের টিবি, সেটাতে কাশি একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমি বলি আপনাকে, সবার সচেতনতার জন্য যারা শুনছেন ওনাদের উদ্দেশ্যে বলছি যে যখন আমরা দেখি যে কাশি হচ্ছে, সেটা যদি ১৪ দিনের বেশি হয়, আমরা যেটাকে একটা ক্রাইটেরিয়া হিসেবে ধরি, বা জ্বর হচ্ছে বা রাতের সন্ধ্যার দিকে জ্বর হচ্ছে, বিনা কারণে ঘাম হচ্ছে, শরীরের ওজন কমছে, খেতে ইচ্ছে করছে না, বা যতটুকু খাওয়া হচ্ছে তাতেও ওজন কমে যাচ্ছে, এই সমস্ত লক্ষণগুলি যদি কারোর মধ্যে দেখা যায়, শুধু কাশি আইসোলেটেড ভাবে টিবির একটা লক্ষণ কাশি, কিন্তু শুধু কাশি হলেই যে আমরা লেবেল করে ফেলবো টিবি, তা কিন্তু নয়। কারণ টিবি সম্পর্কে একটা ব্যাপার আছে, সোশ্যাল স্টিগমা, যেটা মানে সমাজে এটার প্রতি একটা বিরূপ ভাবও আছে কিন্তু। তো আমাদেরকে সেটাও কনসিডার করে নিতে হবে। আমরা যেটা দেখুন, স্বাস্থ্য পরিষেবাতে একটা গুরুত্বপূর্ণ কথা হলো জনস্বাস্থ্য। তো জনস্বাস্থ্যে কি হয়, জনস্বাস্থ্যে জনগণকে অ্যাওয়্যার করা, ডিজিজ সম্পর্কে জনগণকে জানানো, ডিজিজ বার্ডেন সম্পর্কে জানানো, কি কি সমস্যা হলে আমরা সেই ডিজিজটা হতে পারে সন্দেহ করতে পারি, তারপর সন্দেহ হলে আমরা কি কি পরীক্ষা করব, সেটা করে আমরা ডায়াগনোসিসটা করতে পারি, এবং ডায়াগনোসিসটা যেন আর্লি হয়। আর্লি ডায়াগনোসিস হলে আমরা সেটাকে চিকিৎসা করতে পারি। আরেকটা পার্ট হলো যে ডিজিজটা যেন একেবারেই না হয়, হওয়ার আগেই আমরা সেটাকে বন্ধ করে দেব, সেটা হলো প্রিভেনশন। তো এই দুটো জিনিস সেখানে আমরা মেইনলি, প্রিভেনশনের অনেকগুলি অস্ত্রই আছে, তো একটা গুরুত্বপূর্ণ অস্ত্র হলো ভ্যাকসিনেশন। তো এই যে টিবি বললেন, তো টিবির ক্ষেত্রে আমাদের কিন্তু সেই অস্ত্রটি অনেক আগের থেকেই আছে, যেটা হ্যাঁ, আমি আমরা একটু এই ভ্যাকসিন বিষয়টাতে দিচ্ছি। আপনাকে বলতে চাইছিলাম যে গ্রামে যারা মহিলারা কাজ করেন, চুলায় রান্না বান্না করেন, তাদের কিন্তু কাশিটা একটা নর্মালি চলতেই থাকে। আবার যাদের অ্যালার্জেটিক এস্থেমা রয়েছে, ওদেরও কিন্তু একটা কাশি একটা নর্মাল সিমটম। তো সেক্ষেত্রে কিভাবে আইডেন্টিফাই করবে যে এই আমার টিবি হয়েছে কিনা? সেটাই আজকের এই ১০০ দিনের যে আমাদের প্রোগ্রাম, সেটা এখানেই গুরুত্বটা। আপনার এই প্রশ্ন থেকেই আপনি যে উত্তরটা আসবে, সেখানেই আপনি বুঝতে পারবেন যে আমরা কেন ১০০ দিনের প্রোগ্রামটা করছি। দেখুন, নর্মালি লোক কি করে, লোক আসে যখন অসুস্থ হয়ে আমাদের কাছে আসে, হসপিটালগুলিতে যায়, ক্লিনিকগুলিতে যায়, সাব সেন্টার, প্রাইমারি হেলথ সেন্টার, এই সমস্ত হেলথ ইনস্টিটিউট যে লেভেলেই থাকুক সেখানে যান। কিন্তু এখন আমরা করছি কি, যারা সচেতন ওনারা আসছেন, যারা সচেতন নন বা এফোর্ড করতে পারছেন না, বা অন্য কোনো কারণে, ডিস্টেন্সের কারণে, অনেকগুলি মানে
কি বলবো প্রবলেম থাকে যেগুলিকে কাটিয়ে লোক আসতে পারে না, আমরা সেই সমস্ত লোকের কাছেই পৌঁছতে চেষ্টা করছি। কারণ আমাদের একটা সুন্দর ইনফ্রাস্ট্রাকচার আছে, আমাদের একটা সুন্দর চেইন আছে। যেমন ধরুন আমরা আজকে ডিস্ট্রিক্টে বসে আছি, ডিস্ট্রিক্টের সিএমও হিসেবে, ডিটিও হিসেবে আরও আছে। তো আমাদের সঙ্গে কাজ করছেন আমাদের অনেকগুলি হেলথ ইনস্টিটিউশন, মেডিকেল কলেজগুলি আছে, স্টেট হসপিটালগুলি আছে, ডিস্ট্রিক্ট হসপিটালগুলি আছে, সাব ডিভিশনাল হসপিটাল, যদিও ওয়েস্টে নেই সাব ডিভিশনাল হসপিটাল, সাব ডিভিশনাল হসপিটালগুলি আছে, কমিউনিটি হেলথ সেন্টার আছে, প্রাইমারি হেলথ সেন্টার, আরবান প্রাইমারি হেলথ সেন্টার, সাব সেন্টার যেগুলিকে আমরা আজকাল আয়ুষ্মান আরোগ্য মন্দির বলছি, এই সেন্টারগুলি আছে। এখানে অনেক ধরনের লোক কাজ করছেন এবং এদেরকে একেবারে গ্রাসরুট লেভেলে কাজ করছেন আমাদের আশা দিদিরা, যে ওনারা কাজ করছেন। ধরুন আরবান, সেটাই বলছি আমি। তো ধরুন আরবান লেভেলে ওনারা প্রতি 2000 পপুলেশনে একজন কাজ করছেন, আর রুরাল লেভেলে আর একটু কম পপুলেশনে ওনারা কাজ করছেন। এবার এই প্রোগ্রামটাতে আমি যদি পার্টিকুলারলি বলি, এখন আমরা কি করছি, আমরা একটা নিক্ষয় ভ্যান বলে একটা গাড়ি আছে, সেই গাড়িটার মধ্যে আমরা 3টা, নিক্ষয় ভ্যান, বাহন বা ভ্যান। তো ওটা আপনার এটার মধ্যে একটা এক্সরে মেশিন আছে, যেটাকে আমরা বলি একটা মডার্ন এক্সরে মেশিন, ছোট এক্সরে মেশিন। এমনিতে তো আমাদের যে হসপিটালগুলিতে যে এক্সরে মেশিন থাকে বেশিরভাগই স্ট্যাটিক এক্সরে মেশিন, মানে ওটাকে আপনি নাড়াচাড়া করতে পারবেন না, ওখানে পেশেন্ট নিয়ে করতে হবে। কিছু থাকে আমাদের পোর্টেবল এক্সরে মেশিন বা মোবাইল এক্সরে মেশিন, কিছু থাকে আমরা যেগুলি আইসিইউ বা ক্রিটিক্যাল কেয়ারগুলির মধ্যে ইউজ করি, যে পেশেন্ট শুয়ে থাকলো সেখানে মেশিনটা নিয়ে করলাম। আর এই মেশিনটা এদের থেকেও ডিফারেন্ট, এটা হ্যান্ড হেল্ড এক্সরে, মানে হাতে ধরে আপনি করতে পারবেন। এবার এই এক্সরে মেশিনটাকে আপনি নিয়ে গ্রামে গ্রামে ঘুরলেন বিভিন্ন। আমরা এখন কি করছি যে 3টা সাব ডিভিশন আমাদের সঙ্গে আছে, যেমন সদর যেটা মোহনপুর, জিরানিয়া। তো আমরা প্রতি সাব ডিভিশনের জন্য একটা করে, সদরের জন্য 2টো, আর প্রতি সাব ডিভিশনের জন্য আমরা একটা করে এই নিক্ষয় বাহন দিয়েছি। তো সেখানে আমাদের স্টাফ আছে, ওনারা কি করছেন, তো 2টো সাব সেন্টার প্রতি সাব ডিভিশনে একদিনে 2টো করে সাব সেন্টারে কাজ করছেন। সে ধরুন আমি বামুটিয়াতে আমার আজকে নিক্ষয় বাহন গেল, তো সেখানে বামুটিয়ার কোনো একটা সাব সেন্টার, এই বামুটিয়া বিএসসির আন্ডারে 6-7টা সাব সেন্টার আছে, একটা সেন্টারে সকাল 9টায় যাবে, 9টা থেকে 12টা কাজ করবে। আগে থেকে ওখানে জানিয়ে দেওয়া হবে যে সমস্ত লোকজন আছেন ওনারা যেন এসে করান। তো আমরা সবাইকে এক্সরে করব, যারা যারা সাসপেক্টেড। এই যে একটু আগে আমি বললাম যে আমাদের যে সিমটমসগুলো, কি কি লক্ষণ থাকলে আমরা সন্দেহ করব যে ওনার টিবি থাকতে পারে, সেই লক্ষণগুলো যাদের মধ্যে আছেন, একটি লক্ষণ বা একাধিক লক্ষণ যাদের মধ্যে আছে, এছাড়াও এই লক্ষণগুলির সঙ্গে যারা ভালনারেবল গ্রুপ, যেমন যাদের ডায়াবেটিস আছে, ক্রনিক কিডনি ডিজিজ আছে, বা অন্য কোনো ইমিউনোসাপ্রেসিভ ডিজিজ আছে, ক্যান্সারের রোগী, ওনাদেরকে আমরা আরো বেশি করে টার্গেট করব। কারণ ওনাদের যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটা নর্মাল মানুষের থেকে একটু কম হয়। তো ওনাদেরকে আরো বেশি টার্গেট করে আমরা তাদের এক্সরে করে নেব। তারপর যাদের কাশি আছে, কাশির সঙ্গে আবার 2 রকমের হয়, কারোর ড্রাই কাশি মানে শুকনো কাশি, কফ বের হয় না, কারোর কফ বের হচ্ছে, যাদের বের হচ্ছে আমরা সেটা কফটাও পরীক্ষা করতে নেব। আর টিউবারকুলোসিস শুধু যে ফুসফুসে হবে, কাশি দিয়ে হবে তা কিন্তু নয়, সেটা এক্সট্রা পালমোনারিও হতে পারে, ফুসফুসের বাইরেও হতে পারে। তো যেমন ধরুন আমাদের বিভিন্ন লিম্ফ নোড একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেই লিম্ফ নোডে টিউবারকুলোসিস হতে পারে, হাড়ের মধ্যে টিউবারকুলোসিস হতে পারে, ইন্টেস্টাইনের মধ্যে টিউবারকুলোসিস হতে পারে, স্কিনে টিউবারকুলোসিস হতে পারে। তারপরে এতগুলো জায়গায় যক্ষা হতে পারে। তারপরে আমাদের যে লেরিংস, যেখান দিয়ে আমরা কথা বলছি, এখন আপনি কথা বলছেন, আমরা বলছি, সবাই বলছে, সেই লেরিংসে টিউবারকুলোসিস হতে পারে। এই ধরনের অসংখ্য আছে, টিউবারকুলোসিস জয়েন্টে টিউবারকুলোসিস হতে পারে। তো অনেক জায়গাতে এগুলিকে সবগুলিকে আমরা বলি, যেটা বিসাইড লাং মানে ফুসফুসের বাইরে যেগুলি হচ্ছে, সেগুলিকে আমরা বলছি এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস। এরকম কি পাওয়া গেছে রোগে ত্রিপুরায়? অনেক অনেক অনেক, আচ্ছা, অনেক অনেক আছে। তো আমরা সেগুলিকেও বুঝবো কি করে, মানে রোগীরা বুঝবে কি করে প্রথম অবস্থায়? সেই জন্যই তো আমরা রোগীর কাছে যাচ্ছি। আপনাকে এটা তো প্রায় আমার মনে হয় প্রত্যেক মহিলাদের এই সমস্যা, আমারও একই সমস্যা, যে কোমরের ব্যথা কমছেই না। হ্যাঁ, ঠিক আছে। তো সেটাকেও আমরা গুরুত্বের সঙ্গে দেখছি, যে সেটা আমরা একটা এক্সরে করলে সেই জায়গাটা দেখা যাবে। আমরা যে হাড়ের টিউবারকুলোসিস, যেটাকে আমরা বলি পটস পাইন বা পটস ডিজিজ, তো সেটা বের করতে পারবো।
আর্লি, অনেকে বলে কি ঠিক আছে কোমরের ব্যথা হচ্ছে, আপনি যেমনটা বললেন যে মহিলাদের তো কোমরের ব্যথা বেশি থাকে, বেশিরভাগ থাকে, তো সবাই বললো হ্যাঁ থাকে, তো দরকার নেই। তো আমি এই কারণে আপনার কাছে যাচ্ছি। তো আপনি বাড়ি থেকে এলে বললেন কি হয়েছে, যে আমার এই ব্যথা। আমরা বললাম ঠিক আছে দিদি আপনি একটা এক্সরে করেন। ব্যথা ছাড়াও আর কি সিমটম থাকতে পারে? অনেক ব্যথা থাকতে পারে। ওই যে বললাম এই সিমটমস গুলি যে কোনো টিউবারকুলোসিসের ক্ষেত্রে কমন, যে সোয়েটিং, তারপরে ওজন কমে যাওয়া, জ্বর হওয়া, খাওয়ার ইচ্ছে না হওয়া, যেমন ধরুন কারোর ইউরিন হচ্ছে, ইউরিনটা একটু নর্মাল কালার থেকে একটু হাই কালার হচ্ছে, যেমন একটু লাল ভাব হচ্ছে বা এই ধরনের হচ্ছে, কোনো ব্যথা নেই, জ্বালা নেই, কোনো কিছু নেই। তো বললো যে আচ্ছা ঠিক আছে কোনো কিছু নেই, যখন কিছুই করলাম না। কিন্তু এটাও বলে যে পেইনলেস হিমাচুরিয়া, সেটাও কিন্তু টিউবারকুলোসিসের একটি লক্ষণ দেখা যাচ্ছে, সেখানে কিডনি টিউবারকুলোসিস পাওয়া যাচ্ছে। আমরা স্যার আরো অনেকগুলো কারণ আপনার কাছ থেকে শুনবো, এই সত্যি এগুলো তো আমাদের জানাই ছিল না। ম্যাডামের কাছ থেকে একটু শুনতে চাই, শ্রাবণী ম্যাডাম রয়েছেন আমাদের সঙ্গে। ম্যাডাম, এই যে স্যার যেটা বললেন, আপনারা প্রত্যেকটা ভ্যান, নিষ্ক্রিয় ভ্যান এক এক জায়গায় যাচ্ছে, গিয়ে আইডেন্টিফাই করছে মহিলাদের, পুরুষদের, কাদের মধ্যে এই রোগটার প্রবণতা বেশি দেখা যায়, মানে ইয়াং এইজে না একটু মানে বেশি বয়সে, কাদের মধ্যে এই রোগটা বেশি দেখা যায় এবং কোন কমিউনিটির লোকেরা বেশি এটার মধ্যে ভোগেন, একটু যদি আমাদের বলেন। হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন। দেখা গেছে যে যারা দীর্ঘদিন, মেইনলি বলতে গেলে সোশিও ইকোনমিক কন্ডিশন দেখতে গেলে পুয়ার সেকশনের মধ্যে এটা বেশি, কিন্তু সেটার মানে এটা না যে যারা একটু আপার মিডল ক্লাস বা মিডল ক্লাস ওদের মধ্যে নেই, ওদের মধ্যেও যথেষ্ট আছে। আর নেক্সট হচ্ছে যে দেখা গেছে যে সাধারণত মহিলাদের থেকে, পরিসংখ্যান অনুযায়ী যদি বলতে হয় তাহলে মহিলাদের থেকে পুরুষদের বেশি। তারপরও আরও আছে, যেমন স্যার যেরকম বললেন যে আমরা স্ক্রিনিং করছি কাদের, যারা অপুষ্টিতে ভোগেন, যাদের মধ্যে অন্য কোনো রোগ আছে, ক্রনিক কোনো ডিজিজ আছে, যাদের ম্যালনিউট্রিশনে আক্রান্ত, যাদের বিশেষ করে গর্ভবতী মায়েরা, তারপর যারা ডায়াবেটিক রোগী, ক্যান্সারের রোগী, কোনো ধরনের ইমিউন সাপ্রেসিভ কোনো কিছু নিচ্ছেন, অন্য কোনো ডিজিজে আক্রান্ত, কিডনির প্রবলেমে ভুগছেন, ওই ধরনের রোগীদের ক্ষেত্রে, এইচআইভি আক্রান্ত, ওই ধরনের রোগীদের ক্ষেত্রে এই টিবি রোগের চান্স অনেক বেশি। ম্যাডাম, আরেকটা বিষয় জানতে চাইবো, আপনারা যখন রোগীদের শনাক্ত করেন তো প্রিলিমিনারি আপনারা কি পরিষেবা তাদেরকে দেন, কিভাবে প্রথম তো মানে ওদের টেস্টগুলো হয়, তারপর কি করেন? প্রথমত আমাদের টার্গেট থাকে যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রোগীকে শনাক্ত করা। নেক্সট টার্গেট হলো যখন আমরা শনাক্ত করে ফেললাম রোগীকে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওকে চিকিৎসার আওতায় নিয়ে আসা। তো দেখুন, চিকিৎসা সেটা হচ্ছে সম্পূর্ণভাবে ফ্রি অফ কস্ট, একদম পুরোপুরি ফ্রি, যেটা সরকারিভাবে দেওয়া হয়, এবং সেটার জন্য আপনাকে কোনো একটা সেন্টারে আসতে হবে সেরকমও নয়, আপনার বাড়ির কাছের যে সাব সেন্টার সেখানে আপনি ওষুধটা পেয়ে যাবেন। আর দ্বিতীয় হচ্ছে চিকিৎসার পাশাপাশি আমরা পুষ্টিকর খাবার যাতে খেতে পারে সেটার দিকেও গভর্নমেন্ট নজর রাখছে। কি রকম খাওয়া দাওয়াটা দরকার, একটু ডায়েটটা যদি বলেন। হ্যাঁ, সেটা বলছি। সেটা হচ্ছে আমরা যেটা নর্মালি খাবার খাই, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, যে সাধারণত দেখা গেছে যে একটু পুয়ার সেকশন, বা আমরা যদি বলি যে সোশিও ইকোনমিক্যালি একটু উইক সেকশনের মধ্যে এই রোগটা সাধারণত বেশি দেখা যায়। এটার অবশ্য অনেক ধরনের কারণই থাকতে পারে। কারণ দেখা গেছে যে ওই ধরনের সেকশনে সাধারণত হাইজিন মেনটেনটা একটু কমই হয়। যেমন ধরেন কোনো স্লাম এরিয়াতে বা একটু ঘনবসতিপূর্ণ এরিয়াতে, ওইগুলোতে এই রোগটা বেশি দেখা যায়। আর যেহেতু টিবি রোগটা হচ্ছে সংক্রামক রোগ, সুতরাং এই ধরনের যেখানে ঘনবসতিপূর্ণ জায়গা, সেইখানে রোগটা ছড়িয়ে পড়ে তাড়াতাড়ি একজনের থেকে। এটা কি ছোঁয়াচের মতো কিছু আর রয়েছে? এক্স্যাক্টলি, এটা সম্পূর্ণ ছোঁয়াচে মানে সংক্রামক। সেটা কিন্তু হাত দিয়ে ছড়ায় না বা টাচ করলে ছড়ায় না, সেটা ছড়ায় বাতাসের মাধ্যমে। কাশি, হাঁচি, কথা বলা, ওগুলোর সময় এটা ব্যাকটেরিয়াটা বেরিয়ে বাতাসে ছড়িয়ে পড়ে, সেটা অন্য কারোর শরীরে ঢুকে যেতে পারে। যদি একটা পরিবারের একজনের এরকম রোগে আক্রান্ত হয় তখন কি করা উচিত? তাহলে যেটা এখন চলছে, যেটা এখনকার গাইডলাইন অনুযায়ী, বাড়ির সকলকে সেটা পরীক্ষা করতে হবে যে ওর ভেতরে ওই জীবাণুটা আছে কিনা। ওই জীবাণুটা যদি থাকে তাহলে আমরা কি করব যে দেখব যে ওর ভেতরে রোগটা হয়েছে কিনা।
রোগ হলে ওকে সম্পূর্ণ চিকিৎসা করতে হবে, এবং যদি রোগ না হয়ে থাকে তখনও কিন্তু ওর ভেতরে জীবাণুটা আছে, তাহলে আমরা ওকে একটা যাতে রোগটা না হয় সেটার জন্য, সেটাকে বলে টিবি প্রিভেন্টিভ থেরাপি, টিপিটি, সেটা দিতে হবে। ভ্যাকসিন নয়, মানে থেরাপি একটা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা দিতে হবে। আচ্ছা, কোনো মেম্বার যদি বাড়ির সদস্য বা যদি সেই ক্ষেত্রে গর্ভবতী থাকে তখন কি নিতে পারবে? একদম সবার জন্য নেওয়া আছে, সেটা কার শারীরিক কন্ডিশন কিরকম আছে, বাচ্চা হলে বা বয়স্ক মানুষ হলে, গর্ভবতী হলে, বা ওর যদি অন্য কোনো রোগ থাকে সেই বিবেচনা করে ওকে ওষুধ দেওয়া হবে, কিন্তু ফুল কোর্স নিতে হবে। আচ্ছা, এটারও একটা কোর্স রয়েছে? হ্যাঁ, পুরো কোর্স রয়েছে। পুরো course আমরা এই বিষয়টা রয়েছে। স্যারের কাছ থেকেও শুনতে চাই যে এই যে ম্যাডাম যেটা বললেন যে বাড়ি বাড়ি শনাক্ত করার পর আমরা যখন আইডেন্টিফাই আপনারা করেন রোগীকে, তখন কিন্তু সেক্ষেত্রে তার পরিবারের বাকিদেরও কিন্তু চিহ্নিত করা হয় রোগটা কি আছে কি নেই, এবং রোগটা যেন না বেড়ে যায় তার জন্য আপনারা একটা প্রিভেন্টিভ একটা থেরাপি করে থাকেন। তো এইটার মধ্যে আপনারা কত শতাংশ ত্রিপুরার মধ্যে সফলতা পেয়েছেন? দেখুন, শতাংশ হিসেবে সেটার ফিগারটা বের করে আপনাকে বলা একটু কঠিন হবে। আমি আপনাকে যেটা বলতে চাইছি, যেটা ম্যাডাম বললেন এক্ষণে, যে আমরা স্ক্রিনিং করছি, এটা আমরা যে প্রোগ্রামটা করছি এটাকে স্ক্রিনিং বলে। আমরা বের করছি ঘুরে ঘুরে, সেখান থেকে আমরা কিছু লোককে আইডেন্টিফাই করছি। তারপরে এই স্ক্রিনিংটাই কিন্তু আবার সেখানে কনফার্মেটরি হয়ে যাচ্ছে। ধরুন এক্স রে সাজেস্টিভ, তারপরে যদি স্পুটাম পজিটিভ থাকে সেটা হয়ে গেল, তারপরে সিমটমসগুলি সাজেস্টিভ সেটা হয়ে গেল। তো আমরা তো ওনাকে ট্রিটমেন্ট দিচ্ছি, সেটাই আমাদের মূল টার্গেট, যে আর্লি ডায়াগনোসিস অ্যান্ড ওনাকে ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসা। প্রম্পট ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট। সাথে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা ম্যাডাম খুব সুন্দরভাবেই বলেছেন, যে যেহেতু এটা একজন থেকে আরেকজনে ছড়ায়, তো কিভাবে ছড়াচ্ছে সেটা ড্রপলেট ইনফেকশন বলি। দেখুন, আমরা যখন হাঁচি কাশি এগুলি দিই তখন এগুলি থেকে একটা জলীয় পদার্থ বের হয়, সেটা একটা গোলাকার ড্রপলেট আকারে থাকে, তারপর সেটা আস্তে বাতাসে হয়ে আস্তে আস্তে নিচের দিকে এই করে যায়। তো আপনারা সেটা আমরা সবাই ভালোভাবে জানি। ডিউরিং কোভিড আমরা বলতাম যে 6 ফিট দূরত্ব বজায় রাখার জন্য, ডিস্টেন্স মেনটেন করার জন্য। তো কেন হচ্ছে যে আমি যে হাঁচি দিলাম বা কাশি হলো, এই যে ড্রপলেটগুলি বেরোচ্ছে, এই ড্রপলেটগুলি কতটুকু যেতে পারে, যে ফোর্সটা কতটুকু যেতে পারে, সেটা 6 ফিটের মতোই। আর একজন মানুষ আমি যদি টিবি ইনফেক্টিভ স্টেজে থাকি, তাহলে আমি হাঁচি কাশি দিলে আমার যে ড্রপলেটগুলি 6 ফিটের মধ্যে যে লোক থাকবে, অন্তত 6 জনকে, হ্যাঁ 6 জনকে আমরা ইনফেক্ট করতে পারি, একজন লোকই ইনফেক্ট করতে পারে। এবার দেখুন, 6 জন লোকের হতে পারে। এবার দেখুন, যারা এই ক্লাসটা বললো যে সোশিও ইকোনমিক কন্ডিশন, আমরা বলছি না যে আপার ক্লাস, যাদের বেশি কন্ডিশন খারাপ ওনাদের বেশি হচ্ছে, তো ওদের থাকার জায়গাটাও কতটুকু, এক ঘরের মধ্যে অনেক লোক থাকছেন, একটা কনজেস্টেড এরিয়ার মধ্যে থাকছেন, তো ওই হাঁচি কাশির সঙ্গে ধরুন কারোর বাবার হলো, তো সেখানে মা আছেন, বাচ্চারা সবাই একই সঙ্গে আছেন, একই বিছানাতে হয়তো ঘুমোচ্ছেন, হয়তো একই ছোট্ট একটা রুমে মধ্যে আছেন, তো সেখানে হাঁচি কাশির সঙ্গে এই বাকি সবার ইনফেকশনের পসিবিলিটি থাকে। তো আমরা ওদেরকেও স্ক্রিনিং করি। যখন এটা হয় আমরা স্ট্রেসিং, মানে আমরা দেখি যে একজন যে পজিটিভ কেস, ওনার সাথে কাদের কাদের কন্ট্যাক্ট আছে, যেটা আমরা কোভিডের সময়ও করেছি। যে কোনো রেসপিরেটরি ডিজিজ যেগুলি আছে, যেগুলি না, যেটা বাতাসের মধ্য দিয়ে, যে ড্রপলেট ইনফেকশন বা এগুলি এয়ারবর্ন ডিজিজ, যেগুলিকে আমরা এক কথায় যেটা বলি বাতাসের মধ্য দিয়ে যেগুলি সংক্রমিত হয়, এদের ক্ষেত্রে এটা হলো ডেঞ্জার, যে যারা আছে কন্ট্যাক্টে, যারা আছে, আমরা ওই কন্ট্যাক্ট লোকগুলিকেই খুঁজে বের করে ওদেরকেও পরীক্ষা করি। এবার দেখা গেল যে কারোর মধ্যে হয়তো নেই, কিন্তু এত ক্লোজ কন্ট্যাক্টে আছে, যেমন ব্রেস্ট ফিডিং একটা বাচ্চা, মার আছে, বাচ্চাটার নেই, কিন্তু এত ক্লোজ কন্ট্যাক্টে আছে যে সেটাকে যে কোনো সময় হতে পারে, আমরা সেটাকেও ট্রিটমেন্টের কনসিডারেশনে নিয়ে আসি। তারপরে দেখুন হাজব্যান্ড ওয়াইফ, তো সেখানেও আমরা কিছু মেজার্স বলি, আমরাও সেখানে প্রিভেনশনের ইয়েতে নিয়ে আসি। এইভাবে অনেকগুলি ব্যাপার আছে। আর টিবি রোগের ক্ষেত্রে দেখুন, এটা একটা অনেক আগে আমরা যখন স্টুডেন্ট ছিলাম, তখন একটা লাইন লেখা ছিল, সয়েল ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য সিড। আমরা বলি না যে বীজটা ভালো হলে ফসলটা ভালো হবে, এটা ভালো হবে, এখানে কিন্তু ব্যাপারটা অন্যরকম। এখানে
আমাদের প্রত্যেকের শরীরেই কিন্তু টিবি জীবাণু আছে। আমরা যারা ভ্যাকসিনেটেড তাদের তো আছেই। আমরা একটা বিসিজি ভ্যাকসিনেশন আমরা নিই, অনেকের দেখবেন বা হাতের এখানে একটা স্পট আছে, বিসিজি ছোটবেলায় যেটা নেওয়া হয় একদম, বার্থ, জন্মের সঙ্গে সঙ্গেই দেওয়া হয়, এটা থাকে। তারপরেও কিন্তু হতে পারে, কিন্তু যেটা আমাদের অ্যাডভান্টেজ সেটা হলো কমপ্লিকেশনগুলি হবে না, বা যে সমস্ত টিউবারকুলোসিসের লোকের মৃত্যুর সম্ভাবনা থাকে সেটা হবে না, যেমন মেনিনজিয়াল টিউবারকুলোসিস, মিলিয়ারি টিউবারকুলোসিস, এগুলো অনেক কমে গেছে। এটা শিশু দীর্ঘদিন ধরে জ্বর হচ্ছে, সুস্থ হচ্ছে না, আনকনশাস হয়ে যাচ্ছে, নেক স্টিফনেস হয়ে যাচ্ছে, তারপরে দেখা গেল আমরা ইয়ে থেকে শিরদাঁড়া থেকে ফ্লুইড বের করি, যেটাকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বলা হয়, সেটা পরীক্ষা করে আমরা যখন দেখি দেখা গেল ওর মেনিনজিয়াল টিউবারকুলোসিস হয়ে গেছে, মানে মাথার উপরে টিউবারকুলোসিস হয়ে গেছে। তো এগুলিতে আগে অনেক শিশু মারা যেত, এখন ট্রিটমেন্টের কারণে সেটা অনেকটাই হার কমেছে, অনেক কমে গেছে, এবং যে ভ্যাকসিনেশনের কারণে এই কমপ্লিকেশনগুলি, টিউবারকুলোসিস হয়তো হতে পারে, কিন্তু টিউবারকুলোসিসের যে ডেডলি কমপ্লিকেশন, যেগুলির জন্য মৃত্যু হতে পারে, যে আমরা মেইনলি দেখছি যে আমাদের, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে টিবি মুক্ত পঞ্চায়েত, আমার যে এরিয়াটা আছে সেই এরিয়ার কোনো লোক টিবি স্ক্রিনিং থেকে যেন বাদ না যায়। প্রত্যেককে আমরা পরীক্ষা করব, প্রত্যেকে পরীক্ষা করে যাদের সিমটমস আছে বা যাদের হিস্ট্রি সাসেপ্টেবল বা যাদের কন্টাক্ট আছে, এনাদের প্রত্যেককে আমরা আনবো, ওনাদের প্রত্যেককে পরীক্ষা করবো। এবার যাদের ক্ষেত্রে আমরা পজিটিভ কিছু পাচ্ছি ওনাকে ট্রিটমেন্টের আওতায় আনবো, আর যার ক্ষেত্রে পজিটিভ নেই কিন্তু কন্টাক্ট আছে সেই ক্ষেত্রে আমরা ফলো আপ করবো, আর যেখানে যেখানে প্রয়োজন সেখানে আমরা প্রিভেন্টিভ ট্রিটমেন্ট দেব। এই চিকিৎসাটা এবং এই যে টেস্টিংটা, স্ক্রিনিংটা সম্পূর্ণ বিনামূল্যে করছেন? সমস্ত কিছু আমরা বিনামূল্যে করছি। এতে শুধু বিনামূল্যে নয়, দেখুন টিবির একটা ইন্টারেস্টিং জিনিস আছে যে ডটস, মানে ডাইরেক্টলি অবজার্ভ থেরাপি, যেটা আমরা দিচ্ছি, যে আমরা বসিয়ে বসিয়ে ওনাদেরকে ওষুধ খাইয়ে দিচ্ছি। এমন নয় যে আপনাকে দিয়ে দিচ্ছি যে আপনি খেলে না খেলেন, কিন্তু আমরা খাইয়ে দিচ্ছি। প্রোগ্রামটাই সেইভাবে তৈরি করা। আরও আছে, দেখুন যারা টিবি রোগে ভুগছেন ওনাদের জন্য সরকার একটা বিশেষ ব্যবস্থা করেছে, 6 মাসের ট্রিটমেন্ট। 6 মাসে ওনাদের ট্রিটমেন্ট যে শুধু বিনা পয়সা হচ্ছে তা নয়, ট্রিটমেন্টের সাথে সাথে ওনাদের যে নিউট্রিশন, যেটা ম্যাডাম শুরুতে বললেন যে নিউট্রিশন একটা গুরুত্বপূর্ণ জিনিস, প্রোটিন ইনটেকটা একটু বাড়াতে হয়, তারপর ওভারঅল খাওয়া দাওয়া একটু বাড়াতে হয়, কারণ যে ড্রাগগুলি ইউজ করা হয় সেগুলি প্লাস, আর রোগটার নামই তো আগে বলা হতো ক্ষয় রোগ, তো শরীর ক্ষয় হচ্ছে না, তো সেখানে একটু ভালো নিউট্রিশন দরকার। তো সরকার প্রতিটি পেশেন্টের জন্য প্রতি মাসে নিউট্রিশনের জন্য 1000 টাকা করে আরো দিচ্ছেন। তো 6000 টাকা, যে ডিউরিং ট্রিটমেন্ট 6 মাসে 6000 টাকা। এটা এখানে শেষ নয়, সঙ্গে আমরা জনগণের কাছে, যে যখন থেকে এই প্রোগ্রামটা শুরু হয়েছে, আজকের 100 ডেজের প্রোগ্রাম নয়, এটা অনেক আগে থেকে শুরু হয়েছে, 2015 থেকে শুরু হয়েছে, 2030-এর মধ্যে দেশকে টিবি মুক্ত করার চিন্তাধারা চলছে, কর্মযজ্ঞ চলছে, যে 2030-এর মধ্যে হবে। তখন থেকেই আমরা কিছু লোককে আমন্ত্রণ জানাচ্ছি, কিছু লোকের কাছে অনুরোধ রাখছি যাতে এসে ওনারা নিক্ষয় মিত্র হিসেবে আসেন। তো নিক্ষয় মিত্রটা কি? সেটা হলো কিছু মানুষ যারা ইচ্ছে করলে আপনি 500 টাকা করে একজন টিবি পেশেন্ট, সরকার তো 1000 টাকা দিচ্ছে না, ইন এডিশন আপনি একজনকে অ্যাডপ্ট করতে পারেন। অ্যাডপশনটা কি? আপনি 500 টাকা করে প্রতি মাসে ওনার জন্য 6 মাসে 3000 টাকা দিতে পারেন। যখন এটা প্রথম শুরু হয়েছে, এখানে লঞ্চিং হয়েছে, আমাদের অনেকেই আমরা করেছি, আমি ব্যক্তিগতভাবে আমি করেছি, উনি করেছেন, অনেক অফিসার, অনেক সমাজসেবী, অনেক পিআরআই বডির মেম্বাররা, এছাড়াও অনেক শুভাকাঙ্ক্ষী মানুষ, বিভিন্ন সংস্থাও করেছেন। যেমন আমাদের এখানে ওটিপিসি, নিপকো, ওটিপিসি, রোটারি ক্লাব, এনারা অনেকেই এসছেন, এসে বাল্ক আকারে অনেককে সাহায্য করছেন। তো আবার কেউ ডাইরেক্টলি ফুড বাস্কেট দিয়ে, মানে একটা রোগীকে অ্যাডপ্ট করে এবং তার জন্য 500 টাকা করে মানে মান্থলি কন্ট্রিবিউট করা, নাকি? না, আপনি একসঙ্গে 3000 টাকা দিয়ে দিন, আমরা ওই রোগীর ইয়েতে দিয়ে দিচ্ছি। উনি এবং ওনাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি দেওয়া একটা সার্টিফিকেটও দেওয়া হয়। আপনি যে নিক্ষয় মিত্র হিসেবে কাজ করছেন, আপনাকে একটা শংসাপত্র দেওয়া হয়, যেটা আপনি রাখতে পারবেন, সেটা করা যায়। ওই আহ্বানটা আমরা রাখছি, এবং আমাদের এই আহ্বানের সাড়া দিয়ে, সরকারের এই আহ্বানের সাড়া দিয়ে অনেক লোক এটার সঙ্গে যুক্ত হয়েছেন, অনেকেই সেই কাজটা কিন্তু করছেন।
তো আর পার্সেন্টেজ হিসাবে ওয়েস্ট ডিস্ট্রিক্টে টিউবারকুলোসিস আমাদের সারা ত্রিপুরা রাজ্যের যে আছে অ্যাট পার্ট, মানে সবগুলি জায়গাতে অলমোস্ট সমান। এবং এখানে আমাদের কিছু কিছু গ্রাম, কিছু কিছু পঞ্চায়েত কিন্তু টিবি মুক্ত হয়ে গেছে। কিছু কিছু জায়গা টিবি মুক্ত হয়ে গেছে। TB মুক্ত। মোটামুটি মানে রোগটা শেষ হতে কতদিন লাগে সময়টা? আমাদের বললাম না, অল ওভার ইন্ডিয়াতে সেটা হলো 2030-এর মধ্যে, কিন্তু আমাদের টার্গেট তো আরো আগে। আমাদের টার্গেট 27-এর মধ্যে ত্রিপুরাকে টিবি মুক্ত করার জন্য আমাদের টার্গেট। খুব ভালো, এই পরিসংখ্যানটা যেন হয় ঠিকঠাক ভাবে। বিশেষ করে এই অনুষ্ঠানে আসার মূল উদ্দেশ্য সেটা যে সবাইকে ইনভলভ করা। যেমন আপনি জানলেন, আপনাকে ইনভলভ করা হলো, যারা শুনছেন দেখছেন আজকের এই অনুষ্ঠান একদম। ওনারা ইনভলভ হলেন। স্কুলে যারা ছেলে মেয়েরা অন্য পড়ে ভাগীদার। তাদেরকে কিভাবে আমরা একটু সবাই যারা স্কুলের স্টুডেন্ট, ওনারা বাড়ি যাবেন, মা বাবা আছেন, আত্মীয় স্বজনরা আছেন, ভাই বোনরা আছেন, ওনাদেরকে বলবে যে এমন একটা প্রোগ্রাম হয়েছিল, এটা আমরা শুনেছি, আমরা দেখেছি, এই করতে হবে, এই দেখতে হবে। টিভির পাড়া প্রতিবেশী কেউ আছে কিনা, খেলাধুলা করতে যেখানে যায়, সঙ্গের সাথী যারা আছে ওদের বাড়িতে কেউ আছে কিনা জানাতে পারে। প্রত্যেকের অ্যাওয়ারনেসটা এমন একটা জিনিস, যে জানে সে যদি আরেকজনকে জানায়, সে যদি আরেকজনকে জানায়, এইভাবেই সবাই জেনে যাবে। তখনই আপনাদের কি কোনো হেল্পলাইন নাম্বার আছে? আছে। আমাদের তো মানে টিভি, পার্টিকুলারলি টিভির জন্য নেই, কিন্তু অন্য প্রোগ্রামগুলি বা অন্য এতে সিএমও অফিসে যে কোনো সময় ফোন করা যায়, ডিস্ট্রিক্ট টিউবারকুলোসিস অফিসে ফোন করা, মানে যিনি আছেন ডিটিও, ওনাকে ফোন করা যায়, সিএমও আমি আছি, আমাকে ফোন করা যায়, স্টেট টিউবারকুলোসিস অফিসারকে ফোন করা যায়, বা যে কোনো জায়গাতেই করা যায়, বা গভর্নমেন্টের যে সমস্ত টোল ফ্রি নাম্বার আছে সেগুলির মধ্যেও যোগাযোগ করতে পারে। ওনারা আমাদেরকে বলে দেবেন, আমরা সেই অনুযায়ী অ্যাকশন নিতে পারবো। যেহেতু অনুষ্ঠান আস্তে আস্তে আমরা শেষের দিকে চলে আসলাম, তো ম্যাডামের কাছ থেকে একটু শুনতে চাইবো, ধরুন এখনো যারা এটাকে নিয়ে কিছু মিথ তৈরি করে রাখেন, যে কাউকে কিছু বলবেন না, জানাবে না, ঠিক আছে, ইগনোর করছে, তাদের জন্য কি বলতে চান? দেখুন, এটা একটা খুব ভালো প্রশ্ন। এখনো মিথটা কিন্তু সেই যে প্রাচীন স্যার যে বললেন, সেটা অনেক পুরনো রোগ, ঠিক আছে। সেই তখন থেকে মিথ চলছিল, এখন অনেকটা কমেছে, কিন্তু একেবারে নেই সেটা বলবো না। এখনো অনেক রোগী সেরকম আসে যে গত 5-6 মাস ধরে ভুগছে, কিন্তু আসছে না, লজ্জায় বলছে না, কাউকে অ্যাপ্রোচ করছে না, অথচ দেখা যাচ্ছে ওর বাড়ির পাশেই সব ব্যবস্থা আছে, কোনো সাব সেন্টার আছে, কোনো আছে, কোনো পিএইচসি আছে, কিন্তু সে ওটাতে না গিয়ে চলে এলো অন্য একটা দূরের কোনো হসপিটালে। তো আমি সেক্ষেত্রে বলবো যে দেখুন, এই রোগটা অন্য সব রোগের মতোই একটা রোগ মাত্র, এবং এটা সম্পূর্ণ নিরাময়যোগ্য। আপনি যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা করান, এটাতে কোনো ভয় নেই। যেরকম ভাবে স্যার বললেন যে এটা আজকাল কমপ্লিকেশনও অনেক কমে গেছে, কিন্তু হ্যাঁ, ঠিক সময়ে চিকিৎসাটা করাতে হবে এবং সম্পূর্ণ চিকিৎসা নিতে হবে। আর তাছাড়াও আরেকটা বড় কথা আছে, সেটা হচ্ছে পুষ্টি। আমরা স্যারও খুব ভালোভাবে বলেছেন যে পুষ্টিটার দিকে খুব নজর দিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা যদি এগিয়ে আসেন, সরকারও আছে আপনাদের পাশে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি আপনাদের দরজায় পৌঁছে যাওয়ার জন্য। সুতরাং টিবি নিয়ে ভয়ের কিছু নেই, চলুন সবাই মিলে টিবি মুক্ত ত্রিপুরা গড়ি। একদম। তো ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ। তো স্যারের কাছ থেকে একটু জানতে চাইবো, যেহেতু অনুষ্ঠানের একদমই শেষের দিকে আমরা চলে আসলাম, কি বার্তা দিতে চাইবেন যারা ইয়াং জেনারেশন আছে, বা যারা একটু ওল্ড এজ আছে, বা যারা ভুগছেন, সকলের জন্য কি বার্তাটা থাকবে? দেখুন, এই প্রোগ্রাম 100 দিনের টিবি ক্যাম্পেইন, যে প্রোগ্রামটা আমরা নিয়েছি, সেটাতে একটা গুরুত্বপূর্ণ কথা আছে যে টিবি হারেগা দেশ জিতেগা। তো এই কথাটা তখনই সফল হবে যখন আমরা সবাই মিলে একসঙ্গে এসে কাজ করি। সবাই আমরা এই যে প্রোগ্রাম চলছে, এটা একটা ইন্টেন্সিভ ফেজ বলতে পারেন, যেটা আমরা 100 দিন ধরে নিয়েছি। টিভির জন্য আগেও আমরা কাজ করেছি, 100 দিনের পরেও আমরা কাজ করব। এমন নয় যে কাজটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, কাজটা কিন্তু থাকবে। আর এই 100 দিনের যে কাজটা, সেটাকে আমরা খুব ইন্টেন্সিভলি করব। শুধু এটাকে একদম টার্গেটেড ওয়েতে করব, যে আমার একটা লোকও যেন বাদ না যায়। তো ত্রিপুরার
প্রত্যেক জনসাধারণের কাছে আমার বিনীত প্রার্থনা থাকবে, যারা আজকের অনুষ্ঠান দেখছেন বা যারা দেখছেন না, যারা দেখছেন তারা যেন অন্য যারা দেখছেন না ওনাদেরকে বলেন যে সবাই যেন আমরা এগিয়ে আসি। আমাদের যে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা, বিশেষ করে আমার পশ্চিম জেলার যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা গ্রামে গ্রামে যাচ্ছেন, প্রতিটি এলাকায় যাচ্ছেন, গ্রাম শহর প্রত্যেকটি জায়গায় আমাদের যে হেলথ ইনস্টিটিউশনগুলি রয়েছেন একেবারে গ্রাসরুট লেভেলে সেখানকার কর্মীরা যাচ্ছেন এবং আমরা ক্যাম্পেইন করছি। সেই ক্যাম্পেইনে আমরা এক্সরে করছি, স্পুটাম এক্সামিনেশন করছি, হিমোগ্লোবিন লেভেল করছি, ব্লাড গ্রুপিং করছি, ব্লাড সুগার করছি, এইভাবে HIV, HbSAg, HCV এগুলির টেস্টিং করছি, এগুলি সমস্ত কিছু করছি। আপনারা জনগণকে সেখানে আসতে বলুন। আমরা যাদের টিবি রোগ আছে তাদেরকে যেন খুব দ্রুত শনাক্ত করতে পারি এবং ওনাদেরকে ট্রিটমেন্টের আওতায় আনতে পারি, এবং যারা ওনাদের সংস্পর্শে আছেন ওনাদেরকেও যেন আমরা স্ক্রিনিং টেস্ট করে ওনাদের মধ্যে যদি থাকে ওনাকে যেন ট্রিটমেন্টের আওতায় আনতে পারি, আর যাদের নেই ওনারা যেন ভবিষ্যতে সংক্রমিত না হন সেই জন্য যাতে প্রতিরোধমূলক ব্যবস্থা ওনাদের জন্য আমরা নিতে পারি সেই ব্যাপারে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আমাদেরকে সাহায্য করুন। এবং যেই জায়গাতে যেখানেই কোনো ধরনের প্রতিকূলতা বা কোনো ধরনের অসুবিধার সম্মুখীন যদি কেউ হন ডাইরেক্টলি আমাদের সঙ্গে কমিউনিকেট করতে পারেন, নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রগুলিতে কমিউনিকেট করতে পারেন, সেটা যেই লেভেলেরই হোক। একটা কথা মনে রাখতে হবে, যারা এই কাজগুলি করছেন, যারা যাচ্ছেন আমাদের আশা দিদিরা, তাদেরকে কিন্তু একদম পুরোপুরি ট্রেনিং দিয়েই পাঠানো হচ্ছে। এমন নয় যে ওনারা কিছু জানেন না, ওনারা কিন্তু এই প্রোগ্রামটা সম্পর্কে খুব ভালোভাবেই জানেন। এই প্রসঙ্গে আমি একটা ছোট্ট কথা বলে রাখি, আমরা এই বছরে যে প্রোগ্রাম, এটা শুভ সূচনা হয়েছে 24 মার্চ। আমাদের এখানে যে কাঠিয়া বাবা মিশন আশ্রম আছে নাগিছড়াতে, সেখানে হয়েছে এবং সেখানকার যিনি মহারাজ উনি উপস্থিত ছিলেন। ওনার উপস্থিতিতে, আমাদের সেক্রেটারি হেলথের উপস্থিতিতে এবং ডাইরেক্টর যারা আছেন, ডাইরেক্টর হেলথ সার্ভিস, ডাইরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার এবং স্টেট টিউবারকুলোসিস অফিসার, NHM এর অফিসিয়ালরা, ওনারা সবাই মিলে সেখানে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। এবং সেখানে আমরা একটা জিনিস অঙ্গীকার করেছিলাম, প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা আমাদের যে ওয়েস্ট ডিস্ট্রিক্ট সেটাকে নিশ্চিতভাবে করব। এবং আমাদের কয়েকটি পঞ্চায়েত, কটা পঞ্চায়েত এখন পর্যন্ত আমাদের টিবি মুক্ত? 84 পঞ্চায়েত টিবি মুক্ত। এখানে 3টি ক্যাটাগরি আছে, একটা হলো গোল্ড, সিলভার, ব্রোঞ্জ। দেখুন, 1 বছর টিবি পেশেন্ট পাওয়া যায়নি, সেটা হলো ব্রোঞ্জ লেভেল। 2 বছর পাওয়া যায়নি, সিলভার লেভেল। 3 বছর পর পাওয়া যায়নি, ওটাকে গোল্ড লেভেল হিসেবে করছি। এরকম হয়েছে? হ্যাঁ, আমাদের আছে অনেকগুলি পঞ্চায়েত। তো আমাদের কর্মীরা কাজ করছে, যেটা দরকার আপনাদের সহযোগিতা। আমরা অনেক কিছুতেই সাকসেসফুল। দেখুন, আজকে পোলিও মুক্ত পৃথিবী হয়ে গেছে। কয়েকটা দেশ ছাড়া আর কোথাও পোলিও খুঁজে পাওয়া যায় না এখন। তারপরেও আমরা কিন্তু ফেজগুলি চালিয়ে যাচ্ছি, পালস পোলিও। আমাদের নিকটবর্তী দেশগুলির মধ্যে আছে, এটা আছে, এই সমস্ত কারণে। তারপরে যে স্মল পক্স, যে গুটি বসন্ত যেটাকে আমরা বলতাম, সেটা তো এখন পাওয়াই যায় না। ইভেন এই অর্গানিজমটাই শুধু কয়েকটা জায়গাতেই প্রিজার্ভ করা আছে, আর কোথাও নেই, আপনি পাবেন না কোথাও। তো যে সমস্ত ডিজিজ ভ্যাকসিন প্রিভেন্টেবল, এটাও কিন্তু একটা ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ, আমরা BCG ভ্যাকসিন দিচ্ছি। তো সেগুলিকে প্রিভেন্ট করা যায়। ভারতের সরকার এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের সরকার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, ওনারা একদম আন্তরিকভাবে চাইছেন এবং সমস্ত ধরনের সাহায্য আমাদের কাছে দিয়ে দিয়েছেন। স্বাস্থ্য দপ্তরের কাজ সেটাকে তুলে আনা, আর দপ্তর একা কখনো করতে পারবেন না যতক্ষণ না সবাই মিলিয়ে এগিয়ে আসবে, বিশেষ করে জনগণ সবাই মিলে এগিয়ে আসলেই আমরা নিশ্চিত যে আমরা এই কাজ করতে পারবো। এবং সেই যে স্লোগান, টিবি হারেগা দেশ জিতেগা, নিঃসন্দেহে আমরা সফল হব। একদম স্যার, খুব ভালোভাবে আপনি এবং ম্যাডাম দুজনেই বললেন। তো যেতে যেতে একটা কথাই শুনতে চাইবো যে টিভির জন্য ভ্যাকসিন তো ছোটবেলায় আমরা নিয়ে নিই, কিন্তু পরবর্তী সময়ে যখন এটা আবার দেখা দেয় বিভিন্ন কারণে, তখন কিন্তু আপনারা বলেছেন যে থেরাপি বা ওষুধের মাধ্যমে এটা ঠিক হয়ে যায়, সম্পূর্ণ একদম নিরাময় হয়ে যায়, তাই তো? মানে সেই রোগীকে আর কোনো আতঙ্ক রাখার দরকার নেই। সেটাই তো আমি আপনাকে বললাম যে ভ্যাকসিন নিলে যে টিবি হবে না সেটা নয়। যেটা আমি বললাম যে সয়েল ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য সিড, যে আপনার যে টিবির জীবাণু এখানে ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট আপনার শরীর। আপনার শরীরে সেই ক্ষমতা যদি থাকে, ক্ষমতা তো দেওয়াই আছে, আপনাকে ভ্যাকসিনেট করা আছে, তারপরও যে অর্গানিজমটা আসবে সেটা টিউবারকুলোসিস হয়তো করতে পারবে, কিন্তু কমপ্লিকেটেড টিউবারকুলোসিস আপনাকে মোটামুটি 6 মাসের মধ্যে নিরাময় হয়ে যায়।
হ্যাঁ, এগুলি ট্রিটমেন্ট, এখনকার ট্রিটমেন্ট 6 মাসেই এটা করে। বিভিন্ন রকমের টিউবারকুলোসিস, আমি বললাম পালমোনারি, এক্সট্রা পালমোনারি, তারপরে কিছু ডিফল্টার থাকে, কিছু রিল্যাপস কেস থাকে, কিছু মাল্টিড্রাগ রেসিস্টেন্স থাকে, এই ধরনের হাজার রকমের জিনিস আছে। যেটা আমি শুরুতে বলছিলাম যে টিবি নিয়ে আমরা কয়েকদিনই ঠিক কথা বলতে ঠিক পারবো। একদম কিন্তু একদম এই অল্প সময়ে জনগণের হয়তো বা জন্য সেই আমার সম্ভব না। যেটা দরকার সেটা হলো সচেতন। সচেতন সেখানে সায়েন্স থেকেও বেশি দরকার যেটা, সেটা হলো মানে আবেগ। মানুষ আসবে যে না, আমার যেন বাড়িতে টিবি রোগ না হয়, আমার পাড়াতে যেন টিবি রোগ না হয়, আমার পঞ্চায়েতে যেন টিবি রোগ না হয়, আমার ব্লকে যেন টিবি রোগ না হয়, আমার সাব ডিভিশনে যেন না হয়, আমার ডিস্ট্রিক্টে যেন না হয়, তাহলে অটোমেটিক্যালি আমার রাজ্য টিবি রোগ মুক্ত ঠিক হয়ে যাবে। ঠিক। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে, এবং অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, আপনি এতটা মূল্যবান সময় আপনারা দুজনই আমাদেরকে দিয়েছেন এবং আমাদের সচেতন করেছেন, আমাদের দর্শক বন্ধুদের সচেতন করেছেন। এতক্ষণ ধরে আপনারা শুনলেন দুজন এক্সপার্ট, দুজন ডক্টর আমাদের সঙ্গে ছিলেন। ডক্টর শঙ্কর চক্রবর্তী, যিনি সিএমও ওয়েস্ট, এবং সাথেই ছিলেন ডক্টর শ্রাবণী দেবনাথ, ডিটিও ওয়েস্ট। দুজনেই খুব ভালোভাবে আপনাদের বলে দিয়েছেন যে টিবি নিয়ে আপনারা আতঙ্ক হবেন না। বললেনই তো যে টিবি মুক্ত দেশ আমরা গড়ে তুলব, টিবি মুক্ত ত্রিপুরা গড়ে তুলব। তো তার জন্য কি দরকার? সচেতনতা। যদি মনে হয় অনেক দিন ধরে আপনারা কাশিতে ভুগছেন, জ্বরে ভুগছেন, স্বাস্থ্যের অবনতি বা ওজনের অবনতি বা কোনো একটা সমস্যা রয়েছে, আপনাদের জন্য কিন্তু সেই ভ্যান রয়েছে যার মধ্যে সমস্ত টেস্ট হয়, বা পাশে রয়েছে হেলথ সেন্টার, সেখানেও টেস্ট হয়। আশাকর্মীরা রয়েছেন, যোগাযোগ করুন, নাম্বার রয়েছে, সিএমও অফিসের নাম্বার রয়েছে। একটু যোগাযোগ করুন, একটু সচেতন হন, তাহলেই কিন্তু আপনি সুস্থ থাকবেন, আপনার পরিবার সুস্থ থাকবে, আর আপনার সমাজ এবং দেশ। আপনি ভালো থাকলেই কিন্তু সকলে ভালো থাকবে, কারণ স্বাস্থ্যই মূল সম্পদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।